where the mind is without fear and the head is held high, where knowledge is free. Hello everyone, today is my third class. You have already studied lesson 3. The name of the lesson is The Passing Away of Bapu. You have already come to know in detail about the text. Just today we shall discuss about the grammatical portions of this very lesson. So let's go to the grammatical portions. But before going there, you should know the distribution of marks and question pattern. তোমরা জানো যে তোমাদের মাধ্যমিকের যে প্রশ্ন হবে সেটা তিনটে ভাগ থাকবে। তিনটে পার্ট কি কি? এ, বি, সি। এ সেকশন এতে কি থাকবে? রিডিং কম্প্রিহেনশন, সিন প্লাস আনসিন। ইউ হ্যাভ অলরেডি কাম টু নো অ্যাবাউট ইট। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান, বি, সেকশন বি, grammar and vocabulary. Grammar and vocabulary. 20 marks. 20 marks are allotted for this portion. 20 marks. 20 নম্বর থাকবে এই সেকশন বিতে। তাহলে এই গ্রামারে কি থাকবে আর ভোকাবুলারিতে কি থাকবে? গ্রামারে থাকবে 12 আর এখানে থাকবে 8। এই টোটাল 20। গ্রামারের আইটেমের মধ্যে কি কি থাকবে? মাত্র 4টে আইটেম থাকবে, মাত্র 4টে। সেই 4টে আইটেম কি কি? আর্টিকেল প্রিপোজিশন 3 মার্কস, কারেক্ট ফর্ম অর্থাৎ ভার্ব ফর্মগুলো ব্র্যাকেটে দেওয়াই থাকতে পারে অথবা একটা দিয়ে দিল, তার অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম দিয়ে তোমাকে ফিল আপ করতে হবে 3 নম্বর। তাহলে 3 + 3 প্লাস 3 গ্রুপ ভার্ব প্লাস 3 ডু অ্যাজ ডিরেক্টেড। এই টোটাল কিন্তু 12 নম্বরে থাকবে, এর বাইরে যাওয়ার দরকার নেই। আর্টিকেল প্রিপোজিশন 3 মার্কস, গ্রুপ ভার্ব 3 মার্কস, কারেক্ট ফর্ম 3 মার্কস, 3 মার্কস ডু অ্যাজ ডিরেক্টেড। ডু অ্যাজ ডিরেক্টেডের মধ্যে কি তোমরা জানো? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এর মধ্যে ভ্যারাইটিস জিনিস পড়ে, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ইত্যাদি। এই ডু অ্যাজ ডিরেক্টেড এতে থাকবে 3 নম্বর। তাহলে প্রত্যেকটাতে এক এক করে থাকবে, তিনটে, এই নিয়ে হচ্ছে 12। ক্লিয়ার? 8 নাম্বার ভোকাবুলারি। ভোকাবুলারি শব্দ ভাণ্ডার। ভোকাবুলারি অর্থাৎ তোমাদের একটা আনসিন প্যাসেজ থাকবে, আমি যাচ্ছি না সেই জায়গায়, সামান্য টাচ করছি। আনসিন প্যাসেজ থেকে তোমাদের নিয়ারেস্ট মিনিং বার করতে বলা হবে। 4টে ওয়ার্ড থাকবে এবং সেই 4টে ওয়ার্ডের নিয়ারেস্ট মিনিং বার করতে হবে আনসিন প্যাসেজ থেকে। শব্দগুলো বার করার সময় অত্যন্ত সতর্ক থাকবে,
যে পার্টস অফ স্পিচের অনেক সময় কিন্তু পরিবর্তন করতে হতে পারে, তবে এটা খুব রেয়ার কেস, খুব রেয়ার ব্যাপার। এরকম সাধারণত দেওয়া হয় না, দেওয়া হলে ছেলেমেয়েরা একটু ঘাবড়েই যায়। যাই হোক, তাহলে 4টে, তাহলে 2 মার্কস ইচ, তাহলে এরকম 4, 4 × 2 = 8, সলিড মার্কস, 8 নাম্বার। তাহলে আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হলো যে গ্রামারে 20, গ্রামার প্লাস ভোকাবুলারি মিলে 20 নম্বর, 12 ফর গ্রামার, 8 ফর ভোকাবুলারি, এই নিয়ে হলো কিন্তু 20 নম্বর। একটু সতর্ক করি একটা ব্যাপারে, অনেক ছেলেমেয়ে কিন্তু গ্রামার বানানটা ভুল করে, ওখানে কোনোভাবেই করবে না, সবটাই কিন্তু আছে, এটা একটু খেয়াল করবে। আশা করি পরিষ্কার। চলে এসো এবার আমরা আজকে যাব এই দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এই লেসনের যে গ্রামার পোর্শনগুলো রয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে প্রথমেই দেখো 10 নাম্বার, পেজ 25, পেজ 25, এইখানে প্রথমেই রয়েছে দেখো, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু সিঙ্গল সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। ওখানে নির্দেশ অনুযায়ী তোমাদেরকে বাক্য পরিবর্তন করতে বলেছে। সেন্টেন্স পরিবর্তনের সময় মনে রাখবে যে সেন্টেন্সের স্ট্রাকচারের পরিবর্তন হবে, বাট মিনিংয়ের কিন্তু কোনো পরিবর্তন হবে না, মিনিংয়ের পরিবর্তন হবে না। দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স অর সেন্টেন্সেস উইল রিমেন আনচেঞ্জড, এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না, সেই জায়গাটা খেয়াল রেখে তোমাদের কিন্তু এগোতে হবে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখো যে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছে ইউজ পার্টিসিপল, ইউজ প্রিপোজিশন, ইউজ ইনফিনিটিভ, ইউজ নাউন ইন অ্যাপোজিশন এটসেট্রা। তাহলে সরাসরি যদি এটাতে যায় আমার মনে হয় তোমাদের একটু অসুবিধা হলেও হতে পারে, যার জন্য আমি একটু ডিটেলসে যাওয়ার চেষ্টা করছি যে এই সেন্টেন্স কোথা থেকে আসছে। তাহলে সেন্টেন্স আমরা লিখছি, দেখো সেন্টেন্স, সেন্টেন্স, সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, এই গঠন অনুযায়ী সেন্টেন্সগুলোকে আমরা কিন্তু 3টে ভাগে ভাগ করি, 3টে ভাগে ভাগ করছি। সিম্পল সেন্টেন্স, বাংলা সরল বাক্য, নাম্বার 2 কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য, and third one compound sentence, যৌগিক বাক্য। এই 3 ধরনের আমরা সেন্টেন্স কিন্তু পেলাম সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, গঠন অনুযায়ী। এবার সিম্পল সেন্টেন্স কি? সিম্পল সেন্টেন্স কন্টেইনস অনলি ওয়ান সাবজেক্ট, ওয়ান ফাইনাইট ভার্ব, একটাই কর্তা, একটাই কিন্তু সমাপিকা ক্রিয়া। নন ফাইনাইট যেটাকে বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, সেটা থাকতেও পারে নাও পারে, বাট ওয়ান সাবজেক্ট, ওয়ান ফাইনাইট ভার্ব, অর্থাৎ একটা কর্তা, একটা কিন্তু সমাপিকা ক্রিয়া। কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে আমি জানি না তোমাদের কতটা ক্লোজ করা আছে, নিশ্চয়ই তোমরা করেছো, আমি চেষ্টা করব ক্লোজ সম্পর্কে কিছু বলার বা জানানোর। কমপ্লেক্স সেন্টেন্সে কী পাবো? একটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। একটা প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। আবার ঘুরিয়ে অন্যভাবে বলতে পারি যে কমপ্লেক্স সেন্টেন্সগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে জয়েন হয়। কম্পাউন্ড কি? এখানে শুধুমাত্র প্রিন্সিপাল ক্লজই থাকবে বা মেন ক্লজ, এখানে কোনো রকম কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না। তাহলে আরেকবার, সিম্পল সরল বাক্য, একটা কর্তা, একটাই সমাপিকা ক্রিয়া। কমপ্লেক্স, একটা মেন ক্লজ অর প্রিন্সিপাল ক্লজ অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস ওয়ান সাব ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। কম্পাউন্ড, টু প্রিন্সিপাল ক্লজেস, দুটো প্রিন্সিপাল ক্লজ এবং এখানে কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না। তাহলে এবার তোমরা চিন্তাভাবনা করতে থাকো যে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্সে
পরিণত করব। সিম্পল সেন্টেন্সে পরিণত করতে গেলে আমাদের আবার কিছু নিয়ম জানতে হবে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সের আবার কিছু ভাগ রয়েছে। তাহলে সেই ভাগগুলো কিন্তু এবার আমরা আস্তে আস্তে জানবো যে কিভাবে ভাগগুলো রয়েছে, বা ভাগগুলো সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে আমাদের এই প্রশ্নের আনসারগুলো বা গ্রামারগুলো করতে একটু সুবিধা হবে। তাহলে দেখো, সিম্পল সেন্টেন্সে এবার আমরা তিনটে সেন্টেন্সের ভাগ পেয়ে গেছি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্সে দুই বা দুইয়ের বেশি সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করব দেখে নাও। এই সেন্টেন্সে পরিণত করার জন্য আমাদের মূলত 6টা নিয়ম আমি দিয়েছি এখানে দেখো। ইউজিং পার্টিসিপল, ইউজিং নমিনেটিভ অ্যাবসোলিউট, ইউজিং ইনফিনিটিভ, using a noun or phrase in apposition, a preposition with a noun or gerund, and finally by using adverbials. এবার প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কিন্তু পরিচিতি রয়েছে। তাহলে ফার্স্ট নাম্বার আমরা যদি আলোচনা করি যে বাই ইউজিং পার্টিসিপল, এখানে কি হবে? এখানে চেনার নিয়ম হচ্ছে সেম সাবজেক্ট, সেম সাবজেক্ট, একই সাবজেক্ট থাকবে। তার মানে দুটো যদি সেন্টেন্স থাকে, দুটো সেন্টেন্সে কিন্তু আমরা একই সাবজেক্ট পাবো। সেকেন্ড, নমিনেটিভ অ্যাবসোলিউট, এখানে দেখো আমি এক্সাম্পল দেব, ডিফারেন্ট সাবজেক্ট, ডিফারেন্ট সাবজেক্ট। ইনফিনিটিভ, এখানেও পাবে তোমরা সেম সাবজেক্ট। তাহলে আগে এই কটা আমরা আলোচনা করে নিই যে কি বলতে চাইছে, যে ইউজিং পার্টিসিপল, এই ইউজিং পার্টিসিপল দিয়ে যদি আমরা জয়েন করি তাহলে আমাদের কি পদ্ধতিতে এগোতে হবে। প্রথমে মনে রাখবে যে আমাদের দুটো যদি বাক্য থাকে, দুটো সেন্টেন্স রয়েছে এবং সেইখানে দেখবে সেম সাবজেক্ট কথাটা আমি বলছি, আমি কিন্তু করছি ইউজিং পার্টিসিপল, ইউজিং পার্টিসিপল বা ইউজিং পার্টিসিপল আমি কিন্তু জয়েনিং করার চেষ্টা করছি। তাহলে বাই ইউজিং পার্টিসিপল করতে গেলে এবার পার্টিসিপল কী জিনিস সেটা আমাদের জানা দরকার। পার্টিসিপল, পার্টিসিপল, এই পার্টিসিপলটাকে আবার আমরা তিনটে ভাগে কিন্তু ভাগ করব। পার্টিসিপলকে তিনটে আমরা এর পার্ট পাচ্ছি। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, and finally perfect participle, perfect participle। তাহলে পার্টিসিপলগুলো আমরা কিন্তু তিনটে পার্ট পেলাম, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এবার প্রেজেন্ট পার্টিসিপলের স্ট্রাকচার কী পাবো? প্রেজেন্ট পার্টিসিপলের স্ট্রাকচার পাবো আমরা V1 প্লাস কী হবে? আইএনজি প্লাস আইএনজি প্লাস আইএনজি। পাস্ট পার্টিসিপলে কী পাবো? V3 মানে ভার্বের থার্ড ফর্ম। আর এদিকে পারফেক্ট পার্টিসিপল অত্যন্ত ইন্টারেস্টিং ব্যাপার, তোমরা জেনে থাকবে। হ্যাভিং কী যোগ করতে হবে বললাম? হ্যাভিং, অর্থাৎ V1 হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস V3 দিয়ে এটাকে করতে হবে। হ্যাভিং প্লাস V3, অর্থাৎ যখনই হ্যাভিং বসবে তখনই কিন্তু ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে। এই তিন রকম পার্টিসিপল, তাহলে পার্টিসিপল দিয়ে যদি জয়েন করতে বলা হয় আমরা তিন রকমভাবে কিন্তু এটাকে চিন্তাভাবনা করব, প্রেজেন্ট পার্টিসিপল না পাস্ট পার্টিসিপল না পারফেক্ট পার্টিসিপল হবে। এত কিছু যদি মনে একান্তই না থাকে, একেবারে সহজতম উপায় আমি বলার চেষ্টা করছি। যেমন ধরো যে তোমাদের যদি এক্সাম্পল দেওয়া যায়, তোমাদের বইয়েই রয়েছে একটা এক্সাম্পল, আই স এ স্নেক। তোমাদের বইয়ের থেকে আমি এক্সাম্পলটা দিচ্ছি, আই স এ
স্নেক। আই র্যান অ্যাওয়ে, আই র্যান অ্যাওয়ে। আমি কি বলেছি যে দুটো সাবজেক্ট এক হবে, দুটো সেন্টেন্স। দেখে নাও, আই আছে, আই আছে। এরপর যেটা আমরা করব যে এই দুটো সাবজেক্ট এক হবে। প্রথম চেনার উপায় যে আমি কিভাবে বুঝবো এটা পার্টিসিপলে করতে হবে বা পার্টিসিপল দিয়ে জয়েন করতে হবে। তাহলে প্রথমেই দেখবে যে বাক্যের গঠনটা, স্ট্রাকচারটা বাক্যর কী রয়েছে। চেনার উপায় বললাম দুটো সাবজেক্ট এক হবে। আই রয়েছে, আই। তাহলে আমরা সিম্পল সেন্টেন্সের নিয়ম জানি যে দুটো সাবজেক্ট, সিম্পল সেন্টেন্সের নিয়ম জানি যে এখানে কি হবে না একটা সাবজেক্ট থাকবে এবং একটা কিন্তু ফাইনিট ভার্ব থাকবে। ওয়ান সাবজেক্ট ওয়ান ফাইনিট ভার্ব। তাহলে সেই নিয়ম অনুযায়ী আমরা কিন্তু একটা সাবজেক্ট রাখব। সেকেন্ডলি যেটা বলছে যে দুটো বাক্যের মধ্যে দেখে নেবে যে কোন বাক্যের অর্থটা প্রথমে প্রকাশ পাচ্ছে, কোন বাক্যের অর্থটা প্রথমে প্রকাশ পাচ্ছে। সেই বাক্যের যে ভার্ব রয়েছে সেই ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে নিয়ে এসে তার সঙ্গে আইএনজি যোগ করো, করে লিখতে থাকো, তারপরে কমা দিয়ে বাকি বাক্যটা লেখো। এক্সাম্পল দেখো, স, তাহলে এর প্রেজেন্ট ফর্ম কি? সি, সিইং স্নেক, কমা আই র্যান অ্যাওয়ে। আবার এটা কি যদি আমি পারফেক্ট পার্টিসিপল দিয়ে করি তাহলেও হবে। তাহলে কি করতে হবে? হ্যাভিং, হ্যাভিং, হ্যাভিং। এবার যখনই হ্যাভিং বসবে তখনই যে ভার্বটার সঙ্গে আইএনজি যোগ করেছো তার কিন্তু থার্ড ফর্ম হবে হ্যাভিং সিন, হ্যাভিং সিন আ স্নেক, আই র্যান অ্যাওয়ে। আশা করি ক্লিয়ার। পার্টিসিপল আমরা তিনটে পার্ট পেয়েছি, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আমরা করছি সিম্পল সেন্টেন্সের পরিবর্তন বাই ইউজিং পার্টিসিপল। পার্টিসিপল মিনস তোমরা জেনেই গেছো যে প্রেজেন্ট পার্টিসিপল হলে স্ট্রাকচার কীরকম হবে, V1 প্লাস আইএনজি, V3, অ্যান্ড পারফেক্ট পার্টিসিপলে পেলাম হ্যাভিং প্লাস V3। V3 মিনস ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। পার্টিসিপল দিয়ে যখন আমরা জয়েনিং করব তখন খেয়াল রাখতে হবে যে সেম সাবজেক্ট কথাটা আমি প্রথমেই লিখে দিয়েছি, দুটো সাবজেক্ট দেখবে এক। এবার এই দুটো বাক্যের মধ্যে যে বাক্যের অর্থটা প্রথমে প্রকাশ পাচ্ছে সেই বাক্যের ভার্বটাকে আমরা আইএনজি যুক্ত করব। কিভাবে না, সেটাকে মূল ফর্মে নিয়ে এসে অর্থাৎ সিম্পল প্রেজেন্ট ফর্মে নিয়ে এসে আইএনজি যোগ করেছি, তারপরে বাক্যটা চললো, তারপরে নেক্সট সেন্টেন্সটা আমরা লিখে দেব। যদি পারফেক্ট পার্টিসিপল দিয়ে করি সেম প্রসেস, বাট একটু চেঞ্জ করতে হচ্ছে। হ্যাভিং বসবে এবং হ্যাভিং বসার সঙ্গে সঙ্গে এই ভার্বটির কিন্তু থার্ড ফর্ম হবে, না হলে কিন্তু হবে না। এবার সব ক্ষেত্রে কি তাহলে এটা হবে? না, এর ব্যতিক্রম রয়েছে। যেমন আমি বলি যে হ্যাভিং কিন্তু সব ক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারবে না। যদি বি ভার্ব থাকে তাহলে কিন্তু হবে না, বি ভার্ব থাকলে হবে না। যেমন ধরো হি ওয়াজ টায়ার্ড, হি ওয়াজ টায়ার্ড, হি স্যাট আন্ডার এ ট্রি। তাহলে সে ক্লান্ত ছিল, সে একটা গাছের নিচে বসেছিল। এইখানে দেখো কোন কাজটা আগে হচ্ছে না, সে টায়ার্ড ছিল, টায়ার্ড ছিল। তাহলে এখানে ভার্ব কি পাচ্ছি? ওয়াজ। এবার এই ওয়াজটাকে আমরা প্রেজেন্ট ফর্মে নিলাম বি, তার সঙ্গে কী হবে? আইএনজি। বিইং টায়ার্ড হি স্যাট আন্ডার এ ট্রি। এটাকে সবচেয়ে সোজা উপায়, এই থাকলে এইভাবে করবে, আর যদি বি ভার্ব না থাকে তাহলে তোমরা এই হ্যাভিং দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম দিয়ে করবে। এই হলো সংক্ষেপে বাই ইউজিং পার্টিসিপল। নেক্সট যেটা রয়েছে তোমাদেরকে আমি বলেছি, দেখো নেক্সট কি দিয়েছি? অ্যাবসোলিউট স্ট্রাকচার, অ্যাবসোলিউট। তাহলে বাই ইউজিং অ্যাবসোলিউট, এবার আমরা সেকেন্ড নাম্বারে যাব, বাই ইউজিং অ্যাবসোলিউট। অ্যাবসোলিউটের ক্ষেত্রে মনে রাখবে এখানে কিন্তু দুটো সাবজেক্ট আলাদা হবে, দুটো সাবজেক্ট কি বললাম? আলাদা হবে। তাহলে দুটো সাবজেক্ট যদি আলাদা হয় তাহলে আমরা
বাক্যের গঠনটা কিভাবে করব, আমরা গ্রামারটা করব কীভাবে, এটা একটা চিন্তার ব্যাপার। কোনো চিন্তা নেই, অত্যন্ত সোজা ব্যাপার। দেখে নাও, এইখানে দেখো, দ্য সান রোজ, সূর্য উঠল। দ্য সান রোজ। সেকেন্ড সেন্টেন্স, দ্য ফগ ডিসপার্সড। তাহলে সিম্পল সেন্টেন্সে পরিণত করার আমরা কিন্তু দ্বিতীয় নিয়মে চলে এসেছে। নিয়মটা হলো ইউজিং নমিনেটিভ অ্যাবসলিউট। তার স্ট্রাকচারটা কীরকম হবে বলেই দিচ্ছি, যে এক্ষেত্রে দুটো সাবজেক্ট আলাদা হবে। দেখো, সূর্য উঠল, কুয়াশা কেটে গেল, দুটো সাবজেক্ট অবশ্যই আলাদা। তাহলে যেখানে এরকম দুটো সাবজেক্ট আলাদা থাকবে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাবসলিউট ফ্রেজটা ইউজ হবে। এবং এখানে আমরা আগে দেখেছি আইএনজি যুক্ত ভার্বটা আগে বসেছে, এখানে কিন্তু সাবজেক্টের পরে বসবে। দেখে নাও এবার কিভাবে করছি। দ্য সান হ্যাভিং, কেন হ্যাভিং বসবে বলছি, দ্য সান হ্যাভিং রাইজেন, দ্য ফগ ডিসপার্সড। কী করে হচ্ছে দেখো, আমরা আগেই জেনেছি যে যখনই হ্যাভিং বসাবো তখন কিন্তু মেন ভার্বে থার্ড ফর্ম হবে। আর এখানে বিইং কখন হতো না, যদি এখানে বি ভার্ব থাকতো। বি ভার্ব ঠিক পার্টিসিপেলের ক্ষেত্রেও যা, এখানেও তাই। যদি বি ভার্ব থাকে তাহলে, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকলে আমরা কিন্তু এখানে করছি বিইং। আর যদি না থাকে তাহলে কিন্তু আমরা হ্যাভিং দিয়ে মেন ভার্বে থার্ড ফর্ম এক। এখানে ব্যতিক্রমটা কী পেলাম, এখানে কিন্তু হ্যাভিং দ্য সান করিনি, আমরা কি করলাম, দ্য সান হ্যাভিং রাইজেন, দ্য ফগ ডিসপার্সড। দ্য সান হ্যাভিং রাইজেন, দ্য ফগ ডিসপার্সড। এবার একটু অন্যরকম সেন্টেন্স দেখো একটা, ইট ওয়াজ ক্লাউডি, উই কুড নট গো আউটসাইড। উই কুড নট গো আউটসাইড। তাহলে মেঘাচ্ছন্ন ছিল, আমরা বাইরে যেতে পারিনি। একই প্রসেস দেখো, দুটো সাবজেক্ট আলাদা। এবার কোন কাজটা আগে হচ্ছে, মেঘাচ্ছন্ন। এখানে দেখো সূর্য উঠেছে, ঠিক সেই ক্ষেত্রে কিন্তু আইএনজি যোগ হয়েছে। এখানেও একই নিয়ম, যে কাজটা আগে হবে সেইখানে সেই ভার্বটার সঙ্গে কিন্তু আইএনজি করছি। যদি হ্যাভিং দিই মেন ভার্বের থার্ড ফর্ম, কিন্তু হ্যাভিং কখন হবে না তার এক্সাম্পল হলো এটা। যদি বি ভার্ব থাকে, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর থাকে, সেখানে কিন্তু হ্যাভিং দিয়ে করব না, সবচেয়ে সোজা। বাকি করতে গেলে কিন্তু তোদের সমস্যা হয়ে যাবে, তোমাদের হ্যাভিং, বিন ইত্যাদি ব্যবহার ট্যাবহার করতে গেলে তোমাদের সমস্যা হবে। সেই সমস্যা এড়ানোর জন্য আমি বলবো যে ইট, তারপরে কী হবে, রুট ফর্ম বি, বিইং, ক্লাউডি, বাকি যা আছে লিখে যাও, আউটসাইড। তাহলে অ্যাবসলিউট ফ্রেজে আমরা কি পেলাম, যে দুটো সাবজেক্ট আলাদা হবে। যে কাজটা আগে হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ওই আইএনজির যোগের ব্যাপারগুলো চলে আসছে। এখানে সাবজেক্টের পরে আইএনজি যুক্ত বসবে, কিন্তু পার্টিসিপলে আমরা কি পেলাম, সাবজেক্টের আগে বসছে। এই দুটো তফাৎ কিন্তু মনে রাখবে। নেক্সট, সিম্পল সেন্টেন্সে পরিণত করার পরের নিয়মটা একটু ভালো করে দেখো। বাই ইউজিং ইনফিনিটিভ, আরও সোজা জিনিস। ইনফিনিটিভ বলতেই বোঝায় সাধারণত টু, তাই তো। ইনফিনিটিভ তে, অর্থাৎ তে, করতে, খেতে, নিতে, দিতে, এটাকে আমরা বলি ইনফিনিটিভ। তাহলে থার্ড নাম্বার করছি আমরা ইউজিং ইনফিনিটিভ। এবার এই ইনফিনিটিভের ক্ষেত্রে কি, এক্ষেত্রেও কিন্তু তাই, যে ইনফিনিটিভেও আমরা লিখেছি যে সেম সাবজেক্ট হবে, দুটো কিন্তু একই সাবজেক্ট হবে। অতএব এটাকে খালি আমাদের শুধুমাত্র চিনতে হবে। যেমন ধরো কমল,
পাল্টে দিলাম নামটা, কমল হ্যাজ সাম মানি, সাম মানি, হি ক্যান বাই বুকস। এবার এটাকে বলা হলো ইনফিনিটিভ দিয়ে জয়েন করো, ইনফিনিটিভ দিয়ে জয়েন করো। তাহলে ইনফিনিটিভ দিয়ে জয়েন করার ক্ষেত্রেও কিন্তু পার্টিসিপলের মতো দেখবে একই সাবজেক্ট। কেন একই সাবজেক্ট? কমল, কমলের পরিবর্তে কিন্তু এখানে প্রোনাউনটা এসেছে, অতএব একই সাবজেক্ট কিন্তু পাবে। এবার দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হচ্ছে সেই কাজটাকে কিন্তু আমরা আগে আইডেন্টিফিকেশান করব। কোনটা? না, কমলের কিছু টাকা আছে, সে বই কিনতে পারে। তাহলে কি লিখবো আমরা? যে কমলের কিছু টাকা আছে, সে বই কিনতে পারে। তাহলে কি হবে? কমল হ্যাজ সাম মানি টু বাই বুকস। কমল হ্যাজ সাম মানি টু বাই বুকস, টু বাই বুকস। তাহলে কমলের কিছু টাকা আছে কিছু বই কেনার মতো, কমলের কিছু টাকা আছে বই কেনার মতো। এক্ষেত্রে খুব ক্লিয়ারলি তোমাদের বইয়ে যে এক্সাম্পলগুলো রয়েছে আমি নিশ্চয়ই পরে করাবো, তার আগে যদি এগুলো তোমরা বুঝে নাও তাহলে আমার মনে হয় তোমাদের সুবিধা হবে। তাহলে ইনফিনিটিভটা বসছে কোথায়? না, ইনফিনিটিভটা বসছে ঠিক বাক্যের, অর্থাৎ বাক্যের যে পরের কাজটা হচ্ছে। তাহলে ফার্স্ট কাজ, কমলের কিছু টাকা আছে, এটা কমলের টাকা রয়েছে। পরের কাজটা কি? না, পরের কাজটা হচ্ছে সে কিছু বই কিনতে পারে। ঠিক পরের যে কাজটা সেই বাক্যেই কিন্তু টুটা যুক্ত হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব যে ইনফিনিটিভ স্ট্রাকচার কিন্তু বাক্যের মধ্যেই তৈরি হচ্ছে, অর্থাৎ সেন্টেন্স রয়েছে এবং সেই সেন্টেন্সের মধ্যেই কিন্তু ইনফিনিটিভটা আমরা পেয়ে যাচ্ছি। যেমন একটা দেখো, হি ওয়ার্কস হার্ড, হি ওয়ান্টস কঠোর পরিশ্রম করে, হি ওয়ান্টস টু পাস দ্য এক্সাম, এক্সামিনেশন, এক্সামিনেশন। দেখো যে কখনো কখনো বাক্যের মধ্যেই বলছে যে ইনফিনিটিভটা কিন্তু তৈরি হয়ে যায়। তাহলে সেটা কীরকম করে? না, সে কঠোর পরিশ্রম করে, সে চায় পরীক্ষায় পাস করতে। তাহলে কী হবে? হি ওয়ার্কস হার্ড, তারপরে কী হবে? এখান থেকে কেটে দিলাম, থাকলো কি? হি ওয়ার্কস হার্ড টু পাস দ্য এক্সামিনেশন। তাহলে এখানে দেখো আলাদা করে আমাকে কিন্তু আর টু বসাতে হলো না, বাক্যের মধ্যেই আমরা কিন্তু ইনফিনিটিভ পেয়ে গেলাম। সেই জন্য বলা হচ্ছে যে কখনো কখনো বাক্যের মধ্যেই ইনফিনিটিভটা তৈরি হয়ে যাচ্ছে, ওখান থেকেই আমরা করতে পারবো। তার এক্সাম্পল এই ধরনের ব্যাপারগুলো মনে রাখবে। নেক্সট আইটেমে আসছি। এবার দেখো যে নাম্বার ফোর কী রয়েছে? বাই ইউজিং নাউন or phrase in apposition, by using noun or phrase in apposition. Number 4, very difficult, maybe একটু কঠিন লাগলেও লাগতে পারে, তবে লাগার কোনো ব্যাপার নেই। তাহলে এক্ষেত্রে দেখো যে বাই ইউজিং নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন, এটা কি? না, নাউন এবং ফ্রেজ পাশাপাশি, দুটো পাশাপাশি লেখা থাকে। নাউন এবং ফ্রেজ এটা দুটো পাশাপাশি লেখা থাকে এবং এক্ষেত্রে যে বাক্যগুলো থাকে সেখানে শুধুমাত্র একটু বাড়তি পরিচিতি দেওয়া থাকে, অর্থাৎ যার সম্পর্কে বলা হচ্ছে তার একটু বিশেষ বা বাড়তি পরিচিতি থাকে। এখানে আমরা যেটা পাবো সেটা হলো যে এই সেন্টেন্সের মধ্যে প্রথমত যে ফাইনিট ভার্ব, সেই ফাইনিট ভার্বে অর্থাৎ ওই সেন্টেন্সের যে ফাইনিট ভার্ব এটার কিন্তু আর প্রয়োজনীয়তা নেই। তাহলে আমরা এটাকে যখন করব এই নিয়ম অনুযায়ী, আমরা যখন সিম্পল সেন্টেন্সে পরিণত করব তখন আমাদের খেয়াল রাখতে হবে যে কোনখানটাতে তার পরিচিতি দেওয়া বোঝাচ্ছে। অর্থাৎ সোজা করে বলতে গেলে মানে কমা ব্যবহার করে তোমাদের করতে হবে। অ্যাপোজিশনটাকে দিয়ে ঘাবড়ে যাবার কিছু নেই, গাল ভরা নাম মনে হচ্ছে। অ্যাপোজিশন হচ্ছে তোমাকে কমা ব্যবহার করে করতে হবে। এবার কমাটা কোথায় বসবে সেটাই মূল ব্যাপার। দেখে নাও, একটা সেন্টেন্স বলছি আমি যে
Rabindranath was a great poet. প্রত্যেকে জানো। সেকেন্ড সেন্টেন্স, হি কম্পোজড শব্দটা তোমরা পেয়েছো ফাদার্স হেল্পে, মনে রাখো বা মনে পড়ছে নিশ্চয়ই। হি কম্পোজড গীতাঞ্জলি। তাহলে রবীন্দ্রনাথ গ্রেট পোয়েট ছিলেন, কোনো ভুল কথা নেই, তিনি গীতাঞ্জলি লিখেছেন। তাহলে এখানে রবীন্দ্রনাথের আলাদা পরিচয় কি না বিশেষ পরিচয় কি আলাদা না, রবীন্দ্রনাথ সম্পর্কে আলাদা করে এখানে বোঝানো হচ্ছে যে তিনি একজন গ্রেট পোয়েট ছিলেন। এবং প্রথমেই আমরা জেনেছি সিম্পল সেন্টেন্স মানেই হলো যে ওয়ান সাবজেক্ট ওয়ান ফাইনাইট ভার্ব। তাহলে এই রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবর্তে অর্থাৎ রবীন্দ্রনাথ এই নামের পরিবর্তে এখানে কিন্তু প্রোনাউন বসেছে হি। আমরা যখন জয়েনিং করব কোনটাকে রাখবো, নাউনকে রাখবো না প্রোনাউনকে রাখবো, এটা কি জানো? অবশ্যই নাউনকে রাখবো, প্রোনাউনকে নয়, তাহলে প্রোনাউন সরে যাবে। সেই নিয়ম অনুযায়ী দেখো আগে রবীন্দ্রনাথ, এবার কোনটাকে রাখবো? রবীন্দ্রনাথ এর পরিচয় কি? আ গ্রেট পোয়েট, কমা দাও, গ্রেট পোয়েট, কমা দাও, কম্পোজড গীতাঞ্জলি। তাহলে রবীন্দ্রনাথের যে বাড়তি পরিচয় সেইটা কিন্তু আমাদের এখানে এরকম কমা দিয়ে লিখতে হবে। এবার এই কমার ব্যাপারটাকে তোমাকে খেয়াল রাখতে হবে যে কোথায় বসবে কোথায় বসবে না, এটার কিছু ব্যতিক্রম নিয়ম আছে। এবং এই মুহূর্তে ওই জায়গায় না গিয়ে আপাতত মনে রাখো যে অ্যাপোজিশন মানেই হচ্ছে তোমাকে কমা দিয়ে এগোতে হবে। রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট, ফুল স্টপ, হি কম্পোজড গীতাঞ্জলি, এখানেও ফুল স্টপ রয়েছে। সিম্পলের নিয়ম ওয়ান সাবজেক্ট, রবীন্দ্রনাথ, একটাই ভার্ব, সেটা হলো কম্পোজড। এইভাবে কিন্তু তোমাদেরকে অ্যাপোজিশন দিয়ে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। এরপরে চলে আসছি আমরা ইউজিং প্রিপোজিশন উইথ এ নাউন অর জিরান্ড। ইউজিং প্রিপোজিশন উইথ এ নাউন অর জিরান্ড। এইখানে একটা মজার ব্যাপার যে জিরান্ড আমরা কি করে তৈরি করছি আর প্রিপোজিশনটা কিভাবে লিখছি সেটা কিন্তু একটু ভালো করে চিন্তা ভাবনা করতে হবে। নাম্বার ওয়ান দেখো যে প্রথমেই বলছে যে ইউজিং প্রিপোজিশন উইথ এ নাউন অর জিরান্ড। নাউনটার পার্টস অফ স্পিচের কিন্তু পরিবর্তন করে তৈরি করা হয়। নাউনটার কি বললাম যে নাউনটার পার্টস অফ স্পিচের, তোমাদের বইয়ে এক্সাম্পল রয়েছে, নাউনটির পার্টস অফ স্পিচের পরিবর্তন করে তৈরি করতে হয়। জিরান্ড আমরা কিভাবে করছি প্রথমে একটু জেনে নেওয়া যাক। জিরান্ড সমান সমান V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস কি করব আইএনজি, প্লাস আইএনজি। এবং যখনই আইএনজি যোগ করব তখনই কিন্তু ওটা নাউনের মতো কাজ করবে। যখনই আইএনজি যোগ করব তখনই কিন্তু ওটা নাউনের মতো কাজ করবে। তাহলে দেখো এবার হি লার্নস মিউজিক, হি লার্নস মিউজিক, হি listens to the chords, he listens to the chords। এখানে দেখো যে সেন্টেন্সটা রয়েছে হি লার্নস মিউজিক, হি লিসেন্স টু দ্য chords, এখানে বলছে ইউজ প্রিপোজিশন উইথ জিরান্ড। তাহলে জিরান্ড আমরা কি পেলাম? জিরান্ড ইকুয়াল টু V1 প্লাস আইএনজি, এবং তার আগে অবশ্যই কিন্তু আমাদের প্রিপোজিশন যোগ করতে হবে। এবং যখনই আইএনজি যোগ করছি ওটা কিন্তু নাউনের মতো কাজ করছে। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কত রকমভাবে করতে পারি দেখো। এবার কত রকমভাবে কতজনা করতে পারে সেটাকে আমাদের দেখা দরকার। নাম্বার ওয়ান দেখো, হি লার্নস মিউজিক,
music by listening তাহলে এই যে বাই প্রিপোজিশন আর এই যে লিসন তার সঙ্গে আইএনজি যোগ করলাম, তাহলে এটা কি হলো জিরান, এটা প্রিপোজিশন। তাহলে হি লার্নস মিউজিক বাই লিসনিং টু দ্য কর্ডস। আবার কেউ এরকম লিখতে পারে যে বাই লিসনিং to the chords he learns music। তাহলে একই জিনিসকে প্রিপোজিশন অন্যভাবে আগে, কেউ মাঝখানে, দুভাবেই কিন্তু করতে পারে, কোনোটাই কিন্তু ভুল নয়, কোনোটাই কিন্তু একেবারে ভুল নয়। এরপরে যেটা আমরা পাবো, পরের যে নিয়মটা রয়েছে, ইউজিং প্রিপোজিশন উইথ এ নাউন জিরান, এটা হয়ে গেল। লাস্ট যেটা রয়েছে আমাদের বাই ইউজিং অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাহলে সিম্পল সেন্টেন্সে পরিণত করার লাস্ট যে নিয়মটা সেটা আমরা জানতে চলেছি, সেটা হলো বাই ইউজিং অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে দুটো সেন্টেন্সের যে কোনো একটা সেন্টেন্স থেকে একটা ভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করা হয়। কি বললাম? দুটো সেন্টেন্সের যে কোনো একটি সেন্টেন্স থেকে একটি অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করা হয়, এবং না যদি তৈরি করতে পারো তাহলে কিন্তু এটা হবে না। দেখে নাও একটা এক্সাম্পল, দ্য বয় wrote the answer was incorrect। কি বললাম? যে দুটো সেন্টেন্সের যে কোনো একটি সেন্টেন্স থেকে একটি অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিন্তু তৈরি করা হয়। এবার তোমরা খুঁজে রাখো যে কোনটাকে তোমরা অ্যাডভার্বে পরিণত করতে পারবে। নিশ্চয়ই প্রথম সেন্টেন্সে নেই, তাহলে দ্বিতীয় সেন্টেন্সে রয়েছে। কিভাবে করছি দেখো, দ্য বয় wrote the answer, কি হবে? ইনকারেক্টলি। দেখো কারেক্ট, আমরা সাধারণত জানি যে অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব হবে স্বাভাবিকভাবে। তাহলে সিম্পল সেন্টেন্সের নিয়ম অনুযায়ী চলে এসো, একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব। এবার দুটোর মধ্যে থেকে, দুটো সেন্টেন্সের মধ্যে থেকে যে কোনো একটা সেন্টেন্স থেকে একটা ভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমাকে তৈরি করতে হবে, এবং ঠিক সেই নিয়ম অনুযায়ী কিন্তু করা হলো। তাহলে তোমরা জানতে পারলে যে সিম্পল সেন্টেন্সে পরিণত করার যে 6টা নিয়ম, সেই 6টা নিয়ম কিন্তু জানতে পারলে। এবার আমরা ফিরে আসব। তোমরা 3টে সেন্টেন্সের নাম পেয়েছো, একটা সিম্পল, একটা কমপ্লেক্স, একটা হচ্ছে কম্পাউন্ড। এবার আমরা আসবো কমপ্লেক্স সেন্টেন্সে এবং কম্পাউন্ড সেন্টেন্সে। তাহলে আমরা এবার কমপ্লেক্স সেন্টেন্সে চলে আসছে। যে কমপ্লেক্স সেন্টেন্স, আমরা কমপ্লেক্স সেন্টেন্স করব কি করে? কমপ্লেক্স সেন্টেন্স আমরা আগেই জেনেছি জটিল বাক্য। দেখো কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে অনেক জটিলতা রয়েছে, এমনি নামই এর জটিল, অতএব এর মধ্যে অনেক জটিলতা রয়েছে। অতি সংক্ষেপে বলছি আমি তোমাদের যে কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য কিছু চিহ্ন মনে রাখো, বাইন্ডার্স মনে রাখো। সেই বাইন্ডার্সগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা ফলো করবে, তাহলে আমার মনে হয় তোমাদের জয়েন করতে সুবিধা হবে। দ্যাট, হু, হোয়ার, when,
whom, whose, how, why, as, unless, after, before, while, till, until, since, as soon as, so that, ইত্যাদি। তাহলে দেখে না আরেকবার, কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে আমরা এই সিম্বলগুলোকে মনে রাখবো। চিহ্ন বললাম শব্দটা, বাইন্ডার্স যদি না মনে থাকে দেখার দরকার নেই। দ্যাট, হু, হোয়ার, হোয়েন, হুম, হুজ, হাউ, ওয়াই, অ্যাজ, আনলেস, আফটার, বিফোর, while, till, until, since, as soon as, so that ইত্যাদি। এইগুলোকে দিয়ে আমরা কমপ্লেক্স করব, এইটুকু মনে রাখো। এরপরে আমি দিয়ে দিচ্ছি একবারে সংক্ষেপে যে তোমরা কম্পাউন্ড করবে কি করে। কম্পাউন্ড, এবার কম্পাউন্ড করার জন্য আমি কিছু হেল্পলাইন কিন্তু দিয়ে দিচ্ছি। কম্পাউন্ড করার জন্য হেল্পলাইন আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও। কম্পাউন্ড করতে গেলেও এরকম কিছু লিঙ্কার মনে রাখবে, এগুলোকেও আমি বলছি ওই চিহ্ন, এই চিহ্নগুলোকে তোমরা মনে রাখবে। দেখে নাও, অ্যান্ড, কম্পাউন্ড, compound sentence, compound sentence, sentence, and, but, or, yet, either or অথবা either or, neither nor অথবা neither nor, not only but also, as well as ইত্যাদি। এই কটা জানলেই আপাতত তোমরা চলতে পারবে। অ্যান্ড, বাট, অর, ইয়েট, ইদার অর, আইদার অর, নেদার নর, নট অনলি বাট অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ, এইগুলোকে জেনে রাখো। এগুলোকে জানতে পারলে তোমরা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতে পারবে। এরপরে আমি চলে আসছি, তোমাদেরকে বলেছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে না, যেখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে, সেইটাকে আমরা বলবো কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে ক্লজ যদি একটু না জানি তাহলে কিন্তু আমাদের পক্ষে এই জিনিসটা বোঝা হয়তো একটু কঠিন হয়ে যেতে পারে। আমি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। ক্লজ, উপবাক্য, উপবাক্য, এই ক্লজকে আমরা ভাগ করতে পারি। ক্লজ মেনলি দুটো, একটা হচ্ছে মেন অথবা প্রিন্সিপাল অথবা ইন্ডিপেন্ডেন্ট, আর একটা সাবঅর্ডিনেট অর ডিপেন্ডেন্ট। আর একটা ক্লজ যেটা বর্তমানে খুব একটা দেখা যায় না, আমি নাম দিয়ে রাখলাম কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট। তাহলে ক্লজ পেলাম আমরা তিনটে, যদি তোমরা মনে রাখতে পারো ভালো,
আর না হলে তোমরা কিন্তু ইচ্ছা করলে এটাকে দুটো ভাগেই মনে রাখতে পারো, মেন ক্লজ আর একটা হচ্ছে সাব ক্লজ, মেন ক্লজ আর একটা হচ্ছে সাব ক্লজ। এবার মেন ক্লজের মধ্যে প্রিন্সিপাল ক্লজ, মেন ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ, যে কোনো একটা নাম মনে রাখো, মেনলি মেন ক্লজ হিসাবেই সাধারণত বেশি পরিচিত বা বলতে সুবিধা হতে পারে। তারপরটা পেলাম সাব ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। মেন ক্লজের কিন্তু কোনো ভাগ নেই, মেন ক্লজের কোনো ভাগ নেই, ভাগ রয়েছে কার? সাবঅর্ডিনেট ক্লজের। মাথা খারাপ হয়ে যাবে এবার আস্তে আস্তে এদের ভাগগুলো জানতে। তাহলে আমরা যদি বলি যে ক্লজ কী জিনিস বা ক্লজ কাকে বলে, ক্লজ হলো যে ক্লজ ইজ এ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস উইথ এ ফাইনিট ভার্ব। ক্লজ হলো এক বা একাধিক ওয়ার্ডের সমষ্টি যাতে একটা ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকবে। তাহলে ক্লজ হলো কতগুলো ওয়ার্ড বা ওয়ার্ডসের সমষ্টি যার মধ্যে একটা ফাইনিট ভার্ব থাকবে। ক্লজের তিনটে ভাগ, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা পেয়েছি আমরা কোঅর্ডিনেট। প্রিন্সিপাল ক্লজ কি না, যে ক্লজ অন্য কোনো ক্লজের সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে সেটাকে আমরা বলছি কিন্তু প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ এটা একটা সম্পূর্ণ। সাব ক্লজ কি, অর্থ প্রকাশের জন্য যে ক্লজ প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে তাকে বলছি কিন্তু আমরা সাব ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ পরে জানো, এটা দুটো প্রিন্সিপাল ক্লজ থাকবে, সেটা নিয়ে কিন্তু কোঅর্ডিনেট পরে আসবো ও ব্যাপারে। তাহলে প্রিন্সিপাল ক্লজের কোনো ডিভিশন নেই, আমরা ডিভিশন পাবো কোনটার বলো তো? সাব ক্লজের, সাব ক্লজের, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ, যেটাকে বলা হচ্ছে নির্ভরশীল উপবাক্য। এই সাব ক্লজে আমরা কিন্তু তিনটে ভাগ পাবো, তিনটে ভাগে এটাকে ভাগ করা হচ্ছে। একটা বলা হচ্ছে নাউন অথবা নমিনাল, নাউন অথবা নমিনাল ক্লজ, একটা হলো অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজ, আর একটা অ্যাডভার্বিয়ালস, তাই তো? এই হচ্ছে আমরা ভাগটা পেয়ে গেলাম। তাহলে তিনটে ভাগ আমরা পেয়ে গেলাম, একটা নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, তারপরে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা পেলাম অ্যাডভার্ব ক্লজ, তাই তো? অ্যাডভার্ব। এবার আমরা জানবো যে এই নাউন ক্লজ এবং নমিনাল ক্লজ এগুলোকে আমরা করব কীভাবে, অর্থাৎ বাক্যে আমরা পরিবর্তন করব কী করে। কারণ তোমাদের বইয়ে কিন্তু রয়েছে যে নাউন ক্লজ দিয়ে জয়েন করো, নাউন ক্লজ দিয়ে জয়েন করো। তাহলে নাউন ক্লজ দিয়ে যদি জয়েন করতেই হয় তাহলে আমরা কীভাবে নাউন ক্লজ দিয়ে জয়েন করব, এটা হচ্ছে একটা চিন্তার ব্যাপার। এবার নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ এই দুটোর মধ্যে কিন্তু আবার পার্থক্য রয়েছে। নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। সেটা কীরকম একটু ঠিক করে দিই, স্পেলিংটা মিস্টেক রয়েছে। অ্যাডভার্বিয়াল, ADVERBIAL, অ্যাডভার্বিয়াল ক্লজ। এই তাহলে নাউন অথবা নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ অথবা রিলেটিভ ক্লজ আর একটা নাম, আর এদিকে পেলাম অ্যাডভার্বিয়াল ক্লজ। যে ক্লজ নাউনের মতো কাজ করে সেটাকে নাউন ক্লজ, যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে অ্যাডজেক্টিভের মতো কাজ করে অ্যাডজেক্টিভের মতো কাজ করে অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, যেটা অ্যাডভার্বের মতো কাজ করে সেটাকে অ্যাডভার্ব ক্লজ বলে। এবার আবার একটা শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে যে নাউন ক্লজের কিন্তু আবার ভাগ আছে, রিলেটিভ অ্যাডজেক্টিভ ক্লজ রয়েছে, অ্যাডভার্বিয়াল ক্লজের আবার ভাগ রয়েছে। তো এই ভাগগুলোকে জানতে জানতে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে, একটা থেকে একটা আর একটা করে শিকড় বেরোচ্ছে। তো সেইখানে যাওয়ার আগে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ এই যে দুটো জিনিস, এই দুটো জিনিসের তফাৎটা কী, একেবারে চেনার উপায়টা। নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ মনে রাখবে যে সেন্টেন্সের মধ্যে যদি অ্যান্টিসিডেন্ট, নট অ্যান্টাসিড, অ্যাক্সিডেন্ট কথাটা কিন্তু আমি বলছি না, যদি সেন্টেন্সের মধ্যে অ্যান্টিসিডেন্ট থাকে, একটা শব্দ ব্যবহার করছি আমি, অ্যান্টিসিডেন্ট, এই অ্যান্টিসিডেন্ট এই সেন্টে যদি অ্যান্টিসিডেন্ট পাও,
অ্যান্টিসিডেন্ট যদি থাকে তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। যদি না থাকে এটা, যদি না থাকে তাহলে কি হবে? নাউন ক্লজ। মনে থাকবে আশা করি। এবার অ্যান্টিসিডেন্ট কী জিনিস না, অ্যান্টিসিডেন্ট সর্বদা বলছে যে এটা নাউন বা প্রোনাউন হবে, সর্বদা বলছে কিন্তু নাউন বা প্রোনাউন হবে, অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে এই রিলেটিভ ক্লজের মধ্যে তোমরা পাবে। এবার একই জিনিস দেখা যায় যেটা নাউন ক্লজেও দিয়ে জয়েন হচ্ছে, আবার অ্যাডজেক্টিভ ক্লজও একই জিনিস দিয়ে কিন্তু জয়েনিং হচ্ছে। সেই জায়গাটা আমরা পার্থক্যটা বুঝবো কী করে সেটা আমাদের জানা দরকার। তাহলে আবার বলছি, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, তফাৎটা কী পেলাম? যদি সেন্টেন্সে অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে নাউন ক্লজ নয়, যদি থাকে তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যান্টিসিডেন্ট না থাকলে সেটা নাউন ক্লজ। একটা এক্সাম্পল দেখে নাও। এক্সাম্পল দেখো, 3টে এক্সাম্পল আমি দেওয়ার চেষ্টা করছি খুব ইজিলি। এখানে এটাকে বলছি আমি অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ। নাউন ক্লজ এই রয়েছে। এবার এই দুটোর মধ্যে আমি একটু তফাৎ দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে হয়তো তোমাদের বুঝতে একটু সুবিধা হতে পারে। যে আই নো, যেমন ধরো আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস। আবার এখানে দেখো আই নো হোয়ার হি lives, number 1. Number 2, I know the time when he will come. এদিকে দেখো I know when he will come. Number 3 দেখো I know the reason why the child is crying. এদিকে দেখো I know why the child is crying. ভেরি ইন্টারেস্টিং। একই জিনিস দিয়ে দেখো এখানে জয়েনিং হয়েছে হোয়েন দিয়ে, প্লাস এখানে রয়েছে হোয়াই দিয়ে। এদিকেও দেখো হোয়ার, হোয়েন, হোয়াই। তফাৎটা বলেছিলাম আমি কি? অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট কি? ঠিক দেখো যেটা দিয়ে জয়েন হচ্ছে তার আগে কোনো নাউন বা প্রোনাউন থাকবে। আমি জায়গাটাকে চিনি, যেখানে সে বাস করে, এখানে কি আছে? নেই। তাহলে অ্যান্টিসিডেন্ট চেনানোর বা চেনার সহজতম উপায় হচ্ছে প্রিন্সিপাল ক্লজের মধ্যে অ্যান্টিসিডেন্ট থাকবে। প্রিন্সিপাল ক্লজের মধ্যে অ্যান্টিসিডেন্ট থাকবে, এইটুকু হলো প্রিন্সিপাল ক্লজ। আমার আশা রইল বা আমি মনে করি যে তোমরা প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ বার করতে জানো। আমি ওই জায়গায় যাওয়ার কিন্তু সময় পেলাম না। তাহলে আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, আই নো দ্য প্লেস, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ। ঠিক প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজেই কোনো নাউন বা প্রোনাউনের পরিবর্তেই কিন্তু এই লিঙ্ক বা ইন্ডার্সটা যেটা দিয়ে জয়েনিং করছো সেটা থাকবে। ঠিক তার আগেই দেখো, একেবারে আগেই কিন্তু এই নাউন বা প্রোনাউনটা রয়েছে। তাহলে এইটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। আর একদিকে দেখে নাও নাউন ক্লজে আই নো হোয়ার, তো কোথায়? এখানে কিন্তু কোনো নাউন বা প্রোনাউন নেই। এখানেও দেখো ওয়েন, এখানেও কোনো নাউন বা প্রোনাউন নেই, এখানেও কোনো নাউন বা প্রোনাউন নেই। তাহলে অ্যান্টিসিডেন্ট থাকলেই সেটা অ্যাডজেক্টিভ ক্লজ, না থাকলে নাউন ক্লজ। মজার ব্যাপারটা হলো যে একই জিনিস দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজও জয়েন হচ্ছে, নাউন ক্লজও জয়েন হচ্ছে। জয়েন করার সময় তোমাদেরকে সতর্ক থাকতে হবে যে অ্যান্টিসিডেন্ট বসে গেল কিনা। যদি অ্যান্টিসিডেন্ট বসে যায় অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে বা রিলেটিভ ক্লজ হয়ে যাবে। যদি অ্যান্টিসিডেন্ট না বসে তাহলে কিন্তু নাউন ক্লজ হয়ে যাবে। তাহলে এই দুটো জিনিসকে মগজে রেখে আমাদের কিন্তু এগোতে হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে নাউন ক্লজে পরিবর্তন করতে গেলে আমরা কি কি ব্যবহার করব?
অ্যাডজেক্টিভ ক্লজে ব্যবহার করতে গেলে বা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে যদি জয়েন করতে হয় তাহলে আমরা কি কি ইউজ করব, অ্যাডভার্ব ক্লজ দিয়ে যদি জয়েন করতে হয় তাহলে আমরা কি কি ব্যবহার করব অতি সংক্ষেপে দেখে নাও। আমি বলছি বাই ইউজিং নাউন ক্লজ। নাউন ক্লজ, নাউন ক্লজ, নাউন ক্লজের ক্ষেত্রে কি পাবো আমরা, হু, অর্থাৎ WH ওয়ার্ড তোমরা নাম শুনে থাকবে, যে WH ওয়ার্ড, সেই WH ওয়ার্ডের কি কি সেটা আগে দেখে নাও। হোয়েন, হু, হোয়েন, হোয়াট, হোয়াই, হুম, হোয়ার, হাউ, দ্যাট, হাউ, দ্যাট, এই হলো নাউন ক্লজের। 2 নম্বরে চলে আসছি অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ কী কী দিয়ে জয়েন করব, হু, হোয়াট, হুজ, when, which, of which, of which, that, whom, where। তাহলে কি কি পেলাম, হু, হোয়াট, হুজ, when, which, of which, that, whom, where। লাস্ট দেখো। তাহলে আমরা আজকে এই পর্যন্তই থামাচ্ছি। নেক্সট ক্লাসে আমি বাকিটা কেনে দেবো, যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ কীভাবে করতে হবে সেটা আমি এরপরের দিন করব। আশা করি তোমরা এইটা নিয়ে বাড়িতে একটু কালচার করবে এবং করলে আমার মনে হয় তোমরা জয়েনিং করতে পারবে বা তোমাদের সুবিধা হবে। পরের যে আমার যে ক্লাস থাকবে সেই ক্লাসে আমি তোমাদের যে এক্সারসাইজ রয়েছে টেক্সট বইয়ের, সেই এক্সারসাইজ করে দেবো। সেই সঙ্গে তোমাদের আরও কিছু আইটেম রয়েছে স্প্লিটিং এবং কনজাংশন, সেটা নিয়েও আলোচনা হবে। আশা করি তোমরা ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করো, সুস্থ থাকো, বাড়িতে থাকো।